এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম, এক অদৃশ্য শক্তি যা গোটা বিশ্বকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। প্রতিটি মানুষ মৃত্যুর আতঙ্কের সঙ্গে লড়াই করছেন এবং এই পরিস্থিতি থেকে কবে পরিত্রাণ পাওয়া যাবে সেটি কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। শুধু স্বাস্থ্য ঝুঁকি আর মৃত্যু ঝুঁকির মধ্যেই কোভিড-19 গোটা পৃথিবীর মানুষকে সীমাবদ্ধ রাখেনি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক নানা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে এবং সেই বাজেট নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে যে এই বাজেটটিতে কতটা কোভিড-19-এর রিফ্লেকশন আছে, কতটা বাস্তবসম্মত হয়েছে, সেই সব নানা প্রশ্ন আছে। প্রশ্ন আরও উঠেছে যে কোভিড-19 যেহেতু বাংলাদেশকে নানাভাবে, অনেকেই মনে করেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে যে বাংলাদেশ কোভিড-19-এর একটা হটস্পটে পরিণত হতে যাচ্ছে, সেটিকে বাংলাদেশ যথাযথভাবে মোকাবেলা করতে পারছে কি না, না পারলে দুর্বলতাগুলো কোথায়। এবং তার মধ্যে যে অর্থনৈতিক সংকট, সেই সংকটে আমরা জানি যে আগামী দিনে অনেক মানুষ চাকরিচ্যুত হবেন এবং ইতিমধ্যেই হচ্ছেন। ঢাকা শহর থেকে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়ি ভাড়া নিয়ে থাকতেন, তারা বাড়ি ছেড়ে গ্রামের পথে রওনা দিয়েছেন। এই রকম নানা চিত্রের মধ্যে বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বা এই চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবেলা করবে, সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ঢাকার উত্তরার বাসা থেকে যুক্ত হচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। আমাদের সঙ্গে বাড়িধারা ডিওএসএস-এর বাসা থেকে যুক্ত হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মেজর জিল্লুর রহমান, আপনার থেকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে কোভিড-19 পরিস্থিতি বাংলাদেশকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? মেজর জিল্লুর রহমান। ধন্যবাদ জিল্লুর ভাই। কোভিড-19 নিয়ে কথা বলতে গেলে মনের ভিতরে অজানা আশঙ্কা, আতঙ্ক, ভয়, অনেকটা মমতাহীন পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেকখানি দৈনন্দিন জীবনে তাড়না করে বেড়াচ্ছে। এই অবস্থায় আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি মানুষের মনে, যে আমরা কিভাবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারি, এইটা নিয়ে অহরহ কথা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং সবার মনেই যারা কথা বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না, তারাও হয়তো দেখা যাচ্ছে যে মনের ভিতরে এই প্রশ্নগুলাই বারবার উত্তর খোঁজার চেষ্টা করছে যে কবে কখন আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো। সর্বপ্রথম যে কথাটা বলতে হবে সেটা হলো যে এই পরিস্থিতিটা যে যখন চীনের উহানে প্রাদুর্ভাব দেখা গেল, সেই সময় আমরা প্রস্তুতি নেওয়ার জন্য বলেছিলাম, আমরা লেখালেখি করেছি, সোচ্চারও হয়েছিলাম। একটা দীর্ঘ সময় 3 মাস, 3.5 মাস সময় আমরা পেয়েছিলাম। সেখানে কিছু কাজের ভিতরে ভুল ত্রুটি থাকবে। এখন ভুল ত্রুটি বলার সময় না, বরং এখন কি করা উচিত, যে করণীয়গুলা করলে অবশ্যই আমরা এর থেকে সুফল পেতে পারি। যেমন আমরা অতীতে, নিকট অতীত নিয়েই কথা বলতে হবে এই কোভিড-19 নিয়ে কথা বলতে গেলে। সেটা হলো যে আমাদের এইটাকে ব্যবস্থাপনা করার জন্য জাতীয় যে কমিটিগুলা করা হয়েছে, বাট সেই কমিটির যে খুব একটা কার্যক্রম সুফল দেশের মানুষ পেয়েছে এবং কোভিড যে আমাদের এই ব্যবস্থাপনায় কিছুটা স্থমিত হয়েছে তা মনে হচ্ছে না, বরং দিনের পর দিন আমরা দেখছি যে এই কোভিড-19 আমাদেরকে আক্রান্ত করে চলছে একেবারে তার নিজস্ব গতিতে। এখন যে বিষয়টা আমি বলতে চাই সংক্ষেপে হলো যে কোভিড-19 নিয়ে কথা বলতে গেলে এখানে দুটা বিষয় এটাকে অ্যাড্রেস করতে গেলে আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এই কোভিড-19 কে অ্যাড্রেস করতে গেলে একটা হলো যে কারিগরি দিক বা পেশাজীবী সমন্বয়ে একটা টিম কাজ করতে হবে, আর একটা হলো যে প্রশাসনিক সেই একটা টিম তৈরি করতে হবে, যেখানে রাজনৈতিক, প্রশাসনিক
নেতৃবৃন্দ থেকে এটাকে ম্যানেজমেন্ট করবে, যেটার ভিতরে থাকবে আপনার লজিস্টিক সাপোর্ট, যেটাকে আমরা বলতে পারি। আর কারিগরি দিকটা আমি বলছি যে একদিকে হচ্ছে যে সেগ্রিগেট করা, মানুষকে মেলামেশা এবং বাইরে অহরহ ঘোরাফেরা, হে হুয়াইল চলাফেরা, এগুলা বন্ধ করা। এটার জন্য এই প্রশাসনিক এবং রাজনৈতিক বিন্দুদের সমন্বয়ে যে কমিটি করা, স্ট্রং কমিটি, এটাকে বন্ধ করা। আর কারিগরি যে কমিটি, সেটা হচ্ছে এটা অ্যাবসলুটলি স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, তাদের দিয়ে এটা করতে হবে, হাসপাতাল কেন্দ্রিক হবে। সেটা হচ্ছে, এটা আমি আমাদের সামরিক ভাষায় ট্যাকটিক্যাল টার্মোলজি বলা হয় সাইমালটেনিয়াস ওয়ার্ক। অর্থাৎ এই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা তারা কাজ করবে জনগণকে শৃঙ্খলায় রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখার জন্য। আর ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা তারা প্যারালালি সমস্ত হসপিটালে যারা আক্রান্ত, তারা যেন সেবা পেতে পারে, স্বাস্থ্য সেবা পেতে পারে, চিকিৎসা যেন পেতে পারে, সেটা নিশ্চিত করা। এই দুইটা জিনিস অবশ্যই প্যারালালি করতে হবে, তা নাহলে বর্তমান যে অবস্থায় আমরা আসছি, সত্য কথা বলতে কি, যে এখন মানুষ কারো উপরে আস্থা রাখতে পারছে না কোনো হাসপাতালের উপরে। সবচেয়ে বড় যে যন্ত্রণা মনের ভিতরে, সেটা হলো যে অসুস্থ হলাম কিন্তু একটু শান্তিতে মৃত্যুর গ্যারান্টিটা এখন কেউ পাচ্ছে না। যে এই মুহূর্তে যদি আমি আক্রান্ত হই, তাহলে অক্সিজেন ছাড়া একটা মাছকে পানির থেকে বের করলে যেভাবে ছটফট করতে করতে মারা যায়, এই অবস্থাটা একটু অনুধাবন করলেই বোঝা যায় যে মানুষের মনস্তাত্ত্বিক জগতে কি ট্রমা চলছে। যে আমরা দেখছি যে পুত্র কাঁধের উপরে সিলিন্ডার হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে, আর পিতা ভ্যানের উপরে সিলিন্ডার থেকে একটা নল নিয়ে নাকের ভিতরে ঢুকিয়ে আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আর এখন দেশে এই কোভিড এর সবচেয়ে বড় একটা চিকিৎসা, সেটা হচ্ছে অক্সিজেন থেরাপি। এই অক্সিজেনের সংকটটা আছে, অক্সিজেন সিলিন্ডারের সংকট আছে। এই অক্সিজেন সিলিন্ডার ইমিডিয়েটলি দেশে যদি মজুদ যেখানে যা আছে, সরকার যদি পারেন তাদের সমস্ত রিসোর্স মোবিলাইজ করে সেগুলোকে হাসপাতাল কেন্দ্রিক করা। আর তা না হলে ইমার্জেন্সি বেসিসে দরকার হয় প্লেনে করে অক্সিজেন সিলিন্ডার বাইরে থেকে আনতে হবে, এবং অক্সিজেন যারা উৎপাদন করে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা যেন এখন অত্যন্ত মানবিক হন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন মানবিক আহ্বান করেছে এবং মানবিক ভাবেই হাত বাড়িয়েছেন, সরকারের যতদূর যা করা প্রশাসনিক ভাবে, অর্থ সাহায্য, খাদ্য সাহায্য, সব সম্পূর্ণ দুহাতেই প্রধানমন্ত্রী দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, এখানে কয়েকটা কথা বলতে হবে। সেটা হচ্ছে, যাদের দিয়ে তিনি করিয়েছেন তার মধ্যে দুর্নীতি এমন ভাবে ঢুকেছে যে কারোর কারোর বাড়ি ঘরের মধ্যে চালের খনি, তেলের খনি পাওয়া গেছে। এই যে সমস্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি যাদের এই দুর্নীতি দ্বারা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এ ধরনের আমরা কথা শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। উনি বলেছেন সহ্য করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু বাস্তবে সেই ধরনের সাজা এখনো কেউ দেখতে পায় নাই। তবে সাজার একটা প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া, এটা একটু সময় লাগে। বাট পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই যে এই যে ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়টা যদি সশস্ত্র বাহিনীর হাতে দেওয়া হতো, তাহলে এই বিতরণ কার্যক্রমটা অত্যন্ত ভালো হতো, সরকারের খ্যাতি এবং সুনাম বাড়তো। এটা আমি নিজে করেছি। এটা ছিল বিজিএফ, ভালনারেবল গ্রুপ ফিডিং। এটা 2000 সালের দিকে এটা আমরা সেনাবাহিনী উপজেলা সদরে ক্যাম্প করে বাড়ি বাড়ি যে মেম্বার চেয়ারম্যানরা যে লিস্ট করেছে, সেটা আমরা যাচাই বাছাইকরণ করে, এবং সেই খাদ্য আমরা ওই ইউনিয়ন পরিষদে যে বিতরণ করেছে এবং অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। আর এবার শুধুমাত্র আমরা একটা কথাই দুর্নীতির কথা বলছি, যে তেল মেরে দিয়েছে, চাল মেরে দিয়েছে, টাকা আমি আসছি আবার, আমি শেষ করছি একটু এখানে, তা নাহলে এক পেশে কথা হয়ে যাবে। আমরা তখন এমন ভালো ভালো জনপ্রতিনিধি পেয়েছি, এমন ভালো ভালো চেয়ারম্যান মেম্বারদের পেয়েছি, যারা নিজের টাকা দিয়ে
যে সরকারি ঘর থেকে যে চাল দেওয়া হয়েছে, কিছু ড্যামেজ থাকে, ওজনে কম হয়, তার নিজের পকেটের অর্থ দিয়ে সে সেটা আহ, পূরণ করেছে। এবং যখন এই খাদ্য বিতরণ আমরা করতে শুরু করেছি, আমি দেখেছি যে এমন লোক আছে যে তালিকার মধ্যে তাদের নাম নাই, কিন্তু সেই চেয়ারম্যান, সেই মেম্বার তার নিজের অর্থ দিয়ে সেই লোকগুলাকে বৈমুখ করে নাই, তাদেরকে ওখানে উপস্থিত রেখে অর্থ দিয়ে তাদেরকে খুশি করে দিয়েছে এই ত্রাণ দিয়ে। সুতরাং এমন ভালো লোকও কিন্তু জনপ্রতিনিধি আছে। আমরা শুধু যখন সমালোচনা করছি, শুধুমাত্র করে যাচ্ছি যে তেল মেরে দিয়েছে, চাল মেরে দিয়েছে, কিন্তু জনপ্রতিনিধিরা এর বাইরেও নিজের অর্থ, নিজের সম্পত্তি বিক্রি করেও আমার দেখা, এই ডিউটি করতে যে নিজের সম্পত্তি বিক্রি করেও কিন্তু দুঃখী মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মতো জনপ্রতিনিধি এদেশে এখনো আছে। এই কথাটা আমি বলছি যে এই সৎ লোকগুলাকে বাছাই করাটা তো এখন কঠিন, কারণ অসৎ লোক বেশি হয়ে গেছে। এখন যে সমস্যা সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সকলেই সরকারি দল করে, সকলেই সরকারি দল, পুরা বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে গেছে, এখানে অন্য কোনো দল নাই। তো এখানে যারা এই দল করতে আসছে, জি, এই জুয়ারে মেজর রহমান, আমি আসবো আবার আপনার কাছে। জি, আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার মাহমুদুর রহমান, শুনছেন আপনি? জি জি। সো আপনার কাছে কি মনে হচ্ছে যে কোভিড-19 কে বাংলাদেশ যেভাবে অ্যাড্রেস করছে, এই চ্যালেঞ্জ যেভাবে মোকাবেলা করছে, সেটা ঠিকঠাক আছে কিনা, বা কোথায় কোথায় দুর্বলতা দেখতে পান, কি করণীয়, সেটা একটু শুনতে চাইবো। এবং একই সঙ্গে আমি একটা আপনার কাছে এই প্রশ্নটাও জুড়ে দিতে চাই যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোর উপরে প্রধানত নির্ভরশীল, সেটি হচ্ছে কৃষি, আমাদের তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স। এবং আপনি যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দূতাবাসের সঙ্গে দীর্ঘদিন যাবত যুক্ত আছেন, কাজ করছেন, আপনার কাছ থেকে শুনতে চাইব যে আমাদের প্রচুর মধ্যপ্রাচ্য থেকে শ্রমিকরা ইতিমধ্যেই দেশে ফেরত এসেছেন এবং সেখানেও আসলে অনেক দেশই আর রাখতে চাইছে না। তো সেই সংকট কিভাবে মোকাবেলা করা হবে? তৈরি পোশাক খাতের একটা বড় সংকট আমরা দেখতে পাচ্ছি, অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। যদিও তারা গার্মেন্টস মালিকরা প্রণোদনা পেয়েছেন, প্রণোদনা নিয়েছেন এবং ফ্যাক্টরিও খোলা রেখেছেন, কিন্তু তারপরও এই খাতেও একটা বড় সংকটের মুখে আছে। সো এই সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি, ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন তারা প্রায় সকলেই কর্মহীন। একমাত্র যারা সরকারি চাকুরি করেন তারা বাইরে, তাদের বাইরে আসলে প্রতিটি মানুষ দেশে নানাভাবে সংকটের মধ্যে আছে, সেটি বিত্তবান হন আর বিত্তহীন হন। সো এই সংকট একটা গভীর সংকট। সো একটা হচ্ছে যে হেলথ সেক্টর, মানে স্বাস্থ্যের দিক, আরেকটি হচ্ছে অর্থনৈতিক দিক। দুটোই আপনার কাছ থেকে একটু একসঙ্গে সূচনায় শুনতে চাই, পরে আবার দ্বিতীয় দফায় নিশ্চয়ই বলবেন। জিলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বহুল আলোচিত, বহুল প্রচারিত তৃতীয় মাত্রায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেল আইয়ের কলাকুশলী এবং অসংখ্য দর্শক শ্রোতাকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনি যথার্থই বলেছেন, আপনি আমার বক্তব্য শুরুতে বলেছেন যে আমরা এখন মৃত্যু আশঙ্কায় আছি, মৃত্যু সংখ্যায় আছি। ঠিক তেমনি আমার সহ আলোচক তিনিও বলছিলেন যে আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এখন আমরা চাই। তো এই অবস্থায় আমরা আছি। আমি আমার বক্তব্যের শুরুতেই একটা কথা আজকে আমাকে খুব নাড়া দিয়েছে। বাংলাদেশের একটা নিউজ আমি আজকে পত্রিকায় দেখলাম, রাজশাহী নাটোরের সুমাইয়া নামে একটা মেয়ে, যে মেয়ের রেজাল্ট গতকালকে বের হয়েছে মাস্টার্সের, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এবং এর আগে সে অনার্সে ফার্স্ট হয়েছে, অনার্সেও ফার্স্ট ক্লাস পেয়েছিল। এই মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন, অভিযোগ আছে তার শ্বশুরবাড়ির লোকজন স্বামী মিলে তাকে হত্যা করেছে, নির্যাতন করেছে। এই নির্যাতনের ফলে মেয়েটা মারা গেল, একটা মেধাবী মেয়ে। এরপরে আপনারা জানেন আমাদের দেশে নুসরাত হত্যা হয়েছে। আমাদের দেশে এই যে কিছুদিন আগে আমার আমার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুরের যে মেয়েটা হীরামন বিবি, তাকে র্যাপ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং মারা হয়েছে। এই যে নির্যাতনটা আমাকে আজকে আপনার এই, যদি প্রাসঙ্গিক হবে না, আমাকে খুব নাড়া দিয়েছে নিউজটা। এই ব্যাপারটা আমাদের দেশে অহরহ হচ্ছে। এটা তো নারী নির্যাতন না, এটা রীতিমতো শিশু নির্যাতন এবং আমাদের মেয়েদের প্রতি যে অবজ্ঞা, অবহেলা দীর্ঘদিন থেকে চলে আসছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে শাসক, হয় এরা শাসক গোষ্ঠীর সাথে জড়িত, নতুবা শাসক গোষ্ঠীর আশ্রয়পুষ্ট এরা আছে বলেই এই সাহসপথ এবং আমাদের প্রশাসনের আশকারা পাচ্ছে। আপনার মনে আছে কিনা জানি না, অবশ্যই মনে থাকার কথা, যাদের বয়স 30-এর উপরে তারা জানে যে এক সময় পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ অ্যাসিড থ্রোয়িং এর একটা আইন করেছিলেন মৃত্যু।
তখন এটা র্যাপিডলি কাজ করেছিল, সাথে সাথে মেয়েদের উপরে এসিড থ্রোয়িংটা বন্ধ হয়ে গিয়েছিল। আজকে এই কথাটা আমি প্রাসঙ্গিক, যদিও আপনি মনে করবেন তার আমি আনলাম যে আমরা আমাদের আমাদের মেয়েদের প্রতি আমরা কত অবহেলা আমাদের সমাজে চলছে। এবার সেই কথা যাচ্ছি না। আপনি যে কথাটা শুরু করছিলেন যে করোনা নিয়ে, জিল্লু ভাই, করোনা সারা বিশ্ব আক্রান্ত, বাংলাদেশ তো ব্যতিক্রম নয়। এটা একটা প্যান্ডামিক, এটা এটা এপিডেমিকও নয়, এটা এন্ডামিকও নয়, এটা প্যান্ডামিক। এই প্যান্ডামিক সিচুয়েশনে যা হবার তাই তো হবেই। এই এই জরুরি অবস্থায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা অনেক আলোচনা করতেছি। আমরা দেখছি যে আমরা আমাদের প্রশাসন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের কর্তব্যটা আমার মনে হচ্ছে যেন সবাই সবাই কি কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে, সবাই খেয়ে হারাই ফেলছে, কি করবে কি করবে না এই অবস্থা হয়ে যাচ্ছে। আমি এই করোনার উপরে আলোচনা করার আগে আমি একটা কথা মনে করতে চাই, আমাদের স্বাভাবিক স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে কথাটা জিল্লুর রহমান সাহেব বলছিলেন যে আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আমরা তো কখনোই এই দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না। কখন এই দেশে অস্বাভাবিকভাবে মানুষের মৃত্যু। আমাদের আমাদের দেশে যে পল্লী স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের দেশে গ্রামের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা যদি আপনি তাকান দেখবেন মানুষের অসহায়, মানুষ কি কোন অবস্থার মধ্যে আছে। এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের দেশে আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামে মাত্র আছে, সেখানে ডাক্তার আছে, সেখানে নার্স আছে, সেখানে সবকিছু আছে। আমি শুনেছি 9 জন থেকে 3 জন থেকে আর 9 জন পর্যন্ত সেখানে নার্স আছে, সেখানে ডাক্তার আছে। কিন্তু এই ডাক্তার এরা এখানে মানুষ কি সেবা পাচ্ছে? স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছে? স্বাভাবিক সেবা পাচ্ছে না। তারপর মানুষ কি করে? ঢাকা থেকে চলে আসে। একটা লোক গ্রামে কি হয় সাধারণত? গ্রামে সাধারণত যে টেটাবিদ্ধ হয়, গ্রামে সাধারণত মারামারি হয়। সেই মারামারি একটা লোক টেটাবিদ্ধ হয়ে যদি হসপিটালে আসে এবং হসপিটালে আসার পরে তার সাথে যে লোকগুলো আসে সেই লোকগুলোর সাথে ডাক্তাররা পেরে উঠে পারে না। তখন ঘটনার আকস্মিকতায় সেই তারা ডাক্তার হয়তো বলে রিস্ক নিতে চায় না। তখন ডাক্তার বলে যে আপনারা জেলা হসপিটালে নিয়ে যান, এখানে এটি চিকিৎসা হবে না। জেলা হসপিটাল নিয়ে গেলে জেলা হসপিটালগুলোতে এই অবস্থা দেখে তারাও সাহস পায় না এই চিকিৎসা দিতে। তখন বলেন যে আপনারা ঢাকা নিয়ে যান। ঢাকা যখন নিয়ে আসে পথে রোগীটা মারা যায়। এ হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের জিল্লুর রহমান সাহেব বলছিলেন আমাদের কখনো কি স্বাস্থ্য ছিল? আমাদের প্রচুর মানুষ ডায়াবেটিস আক্রান্ত, আমাদের প্রচুর মানুষ বলে কি কিডনি রোগী। এই উপজেলা হেলথ কমপ্লেক্স গুলো আমাদের যদি একটা পূর্ণাঙ্গ উপজেলা হতো, এটা যদি একটা পূর্ণাঙ্গ উপজেলা হতো তাহলে উপজেলাগুলোতে মানুষ চিকিৎসা পাইতো এবং মানুষের শহরমুখী হইতে হইতো। আমি এ প্রসঙ্গে বলতে চাই, পল্লীবন্ধু মোহাম্মদ এরশাদ উনি উপজেলা সৃষ্টি করেছিলেন, একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি ছিল? সেই উদ্দেশ্য ছিল যে পল্লীর জনগণ পল্লীতেই উপজেলা লেভেলেই তাদের চিকিৎসা তারা পাবে, তাদের চিকিৎসা ব্যবস্থা সেখানেই হবে। এটা একটা পূর্ণাঙ্গ উপজেলা, সেই পূর্ণাঙ্গ উপজেলার মধ্যে একটা হসপিটাল হবে, হসপিটালের মধ্যে একটা পূর্ণাঙ্গ হসপিটাল, সেখানে ডায়াগনোসিস সেন্টার, সেখানে রোগী ডায়াগনোসিস হবে, সেখানে এক্সপার্ট ডাক্তার থাকবে, সাধারণ ডাক্তার না, এক্সপার্ট ডাক্তারও থাকবে। সেই ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মানুষ স্বাস্থ্য ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেছে। দেখেন সাধারণ মানুষ, ধনী গরিব, তারপরে ছোট লোক বড় লোক সবাই এখন আমরা স্বাস্থ্যের জন্য আমরা গ্রামের লোক শহরে চলে আসে, শহরের লোক দেশের বাইরে চলে যাচ্ছে। তার মানে কি? তার মানে আমাদের দেশের স্বাস্থ্য কি ভালো নয়? আপনি আশ্চর্য হবেন, প্রতিদিন যদি বাংলাদেশ থেকে বাহিরে, বিশেষ করে ইন্ডিয়াতে যদি আপনি ট্রেন থাকে তাহলে মানুষ ইন্ডিয়া যাবে। প্রতিদিন যদি ফ্লাইট থাকে মানুষ ইন্ডিয়া যাবে চিকিৎসার জন্য। প্রতিদিন যদি বাস থাকে তাও মানুষ ইন্ডিয়াতে যাবে চিকিৎসার জন্য। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আমাদের সাধারণ কৃষক, দিনমজুর, সেও তার ঘটি বাটি বিক্রি করে, তার জায়গা জমি বিক্রি করে, ধার উধার করে যদি
যদি জটিল কোনো রোগে আক্রান্ত হয় তখন ইন্ডিয়া যেতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এই অবস্থা কেন আমাদের? জি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি এত ভেঙে পড়েছে? আমাদের ডাক্তাররা কি এই দেশে কি আমাদেরকে ভালো ডাক্তার নাই? আমাদের ডাক্তাররা বাহিরে অনেক সুনাম কুড়াচ্ছে, অনেক নাম তাদের। তো এই দেশে আমাদের এই অবস্থা কেন হচ্ছে? ধন্যবাদ কেন? মিস্টার মাহমুদুর রহমান, আপনি আমি একটা সেকেন্ড। আমরা আমাদের দেশের একজন প্রথিতযশা ব্যক্তি উনি বলছিলেন যে আমাদের দেশের স্বাস্থ্য, আমাদের দেশের ট্রিটমেন্ট আমাদের দেশে কিনতে পাওয়া যায়, কিনতে হয়। যে যত টাকা দিবে তার চিকিৎসা তত ভালো হবে। এই যদি যেখানে হয় সেখানে আমাদের কোভিড-19 এটা তো আরো অনেক বড় কথা, এটা তো ইমার্জেন্সি বিষয়। আমরা যেখানে স্বাভাবিক স্বাস্থ্য ব্যবস্থা আমাদের ভঙ্গুর, স্বাভাবিক স্বাস্থ্য ব্যবস্থা যেখানে আমাদের নাজুক, স্বাভাবিক স্বাস্থ্য ব্যবস্থা যেখানে আমাদের শহর ভিত্তিক, সেখানে আমরা কোভিডের মতো একটা ইমার্জেন্সি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা কিভাবে আলোচনা করতে পারি এবং এটা আমরা কিভাবে সমাধান করতে পারি বা এটা নিয়ে আমাদের কি হতে পারে? এটা তো একটা ইমার্জেন্সি বিষয়। ইমার্জেন্সি স্বাস্থ্য ব্যবস্থা সারা বিশ্বে যা হবে আমাদেরও তো তাই হবে। সারা বিশ্ব এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে আছে। সারা বিশ্ব, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও বিভ্রান্তির মধ্যে আছে। তারাও সকালে একটা বিকেলে এক ধরনের তাদের আপডেট দিচ্ছে। সেখানে আমি তো মনে করি আমাদের ডাক্তাররা অনেক বেশি সাহসী, অনেক বেশি তারা মানুষের প্রতি সহানুভূতিশীল। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার এলাকার ডাক্তার তাতে কি করছে, আমার এলাকার যে ডাক্তার বা আমার এলাকার যে ইউএনও, সে যেভাবে কোভিড-19 কে মোকাবেলা করার জন্য ঘরে ঘরে যাচ্ছে, মানুষকে দেখছে এবং মানুষের জন্য সে একজন মহিলা হয়েও, সে একজন মহিলা ইউএনও, সে মহিলা ইউএনও মানুষের কাছে দেখতেছে যে কোথায় কোভিড-19 আক্রান্ত আছে এবং সেটা দেখে সে রিপোর্ট করছে। পুলিশ বাহিনী প্রদান থাকতেছে আমাদের প্রতি। আমি মনে করি, ধন্যবাদ জানাই এদেরকে। অবশ্যই এরা ধন্যবাদ, এরা ফ্রন্টলাইন যোদ্ধা, এরা ধন্যবাদ পাওয়া যোগ্য। বাট আপনাদের দুজনের কথায় মানে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাটা চিহ্নিত আগের থেকেই ছিল, সেটা আছে। কিন্তু আমি প্রশ্নটা রেখেছিলাম আসলে কোভিড-19 পরিস্থিতিটা মোকাবেলা যেভাবে করা হচ্ছে সেটা ঠিকঠাক আছে কিনা, এবং এই জায়গাটাতে আসলে আপনারা সেই অর্থে দুজনই খুব একটা আসতে চাননি। আসতে কেন চাননি আমি জানি না। এখানে কি অন্য কোনো সংশয়, অন্য কোনো কিছু আছে কিনা যাতে করে আপনারা আসলে ওই জায়গায় খুব বেশি কথা বলতে চান না? কারণ অনেকেই মনে করেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সোশ্যাল মিডিয়াতে কথা বললে, বলেন তাহলে তো আমার একটু বলতেই হয়। আমি আসছি আপনার কাছে, আমি আপনার কাছেই আসছি। এবং সেখানটাতে প্রশ্ন যেটি জীবিকার প্রশ্ন রেখেছিলাম মিস্টার মাহমুদুর রহমান, তিনি সেই জায়গাটাতে এখনো কথা বলেননি। নিশ্চয়ই আমি আশা করবো যে পরের দফায় বলবেন। আমি মেজর জিল্লুর রহমান আপনার কাছে শুনতে চাইব, জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় সাধনের একটা চেষ্টা বাংলাদেশ করছে, যে কারণেই বলা হচ্ছে যে কখনো লকডাউন করা হচ্ছে, কখনো করা হচ্ছে না, কখনো ছুটি দেওয়া হচ্ছে, আবার তুলে নেওয়া হচ্ছে। কি করা হবে কি করা হবে না সেটি নিয়ে এক ধরনের দ্বিধার মধ্যে অনেক সময় থাকতে হচ্ছে। সো আপনি কি মনে করেন যে সব ঠিকঠাক আছে নাকি কোথাও সমস্যাও হচ্ছে, এবং সমস্যা থাকলে সেটি সমাধানের উপায় কি সেটিও আসলে বলতে হবে। সমস্যার কথা বললেই হবে না, সমস্যা সমাধানের পরটাও আসলে আপনাদেরকে বলতে হবে। মেজর জিল্লুর রহমান। সমস্যা তো একেবারে দিবালোকের মতো সবার সামনেই পরিস্ফুটিত হয়ে উঠেছে। এটা নিয়ে গবেষণা করে পিএইচডি করার প্রয়োজন হবে না যে সমন্বয়ের যে একটা বিশাল ঘাটতি দেখা গেছে। এটা তো সকালে একটা আদেশ জারি করা হচ্ছে, রাতের বেলা আরেকটা আদেশ, সন্ধ্যার সময় আরেকটা প্রত্যাহার করে আদেশ আসছে। সুতরাং সমন্বয় তো এখানে ঘাটতি রয়েছে। আর একটা কথা আমি একটু এখানে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা সেই জায়গাটা যাইনি, যেভাবে মোকাবেলার কথা সেভাবে আমরা মোকাবেলা যেমন ধরেন আমি একটা মেজর জিল্লুর রহমান এখন একটা প্রশ্ন করি যে এখন ঢাকা শহরে লকডাউনের কথা হচ্ছে, আমরা জানি পূর্ব রাজাবাজার সেটি লকডাউনের মধ্যে আছে, কিন্তু একটা বড় তালিকা আমরা দেখেছি। সেই তালিকা অনুযায়ী লকডাউন কবে হবে, কিভাবে হবে, হবে কি না, নাকি পুরো শহরকেই করা হবে সেগুলো না, বাট এগুলো ঝুঁকিপূর্ণ এলাকা, অনেকদিন ধরে আনুষ্ঠানিকভাবেই সেটি বলা হয়েছে। সো এই বিষয়ের সামনে একটা বড় উৎসব আছে, সেই বিষয়টি কিভাবে ডিল করা হবে সেটি নিয়েও মানে এইসব নানা প্রশ্ন আছে। সো এগুলোর একটা সমাধান আসলে কিভাবে করা হবে সেটি একটু বোঝা দরকার। লকডাউন যে শব্দটা আমরা ব্যবহার করছি, আমরা বাঙালি, আমরা এই শব্দটার সঙ্গে খুব একটা পরিচিত ছিলাম না।
এই শব্দের যে ইমপ্লিকেশনটা, তাৎপর্য বা ব্যাখ্যাটা কি, অর্থাৎ লকডাউন মানে আমি যেটা বুঝি আমার কি করণীয়, কি বর্জনীয়, কি করা যাবে, কি করা যাবে না, এইটা কিন্তু আমাদের সাধারণ জনগণ জানেই না। যেটা জানে সেটাই মানতে চায় না, আর যেটা জানে না সেটা তো প্রশ্নই আসে না মানার। সুতরাং এই লকডাউন যে শব্দটা বলছেন, এটার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে এই আলাদা করে রাখা, যদি আমি বাংলায় বলি তাহলে বুঝতে সবার সুবিধা হবে, যে সমগ্র জনগোষ্ঠী থেকে একটা গ্রুপ জনগোষ্ঠীকে আলাদা করে রাখা, এটাকেই লকডাউন বলতে বোঝালে মনে হয় যে সবচেয়ে ভালো হবে। এইটা হচ্ছে বর্তমানে সবচাইতে ফলপ্রসূ বলে বিবেচিত হয়েছে। আর টেস্ট 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 টেস্ট, অর্থাৎ পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। প্রাথমিক পর্যায়ে আমি আপনাকে একটু স্মরণ করায় দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই কনফারেন্স করলেন, সমস্ত জেলা পর্যায়ে জেলা প্রশাসক, সিভিল সার্জন সবাই তো কি আহ্লাদে গদগদ করে বললেন, আমার এখানে কোনো করোনা নাই, ইনশাল্লাহ সব কিছু আমরা এখানে সিল করে রেখেছি, ইত্যাদি ইত্যাদি। এই সব কথা শুনে তখনই আমার মনে হয়েছিল যে শুধুমাত্র কাউকে খুশি করার জন্য যদি কোনো কর্মকর্তা উপরে আসীন যারা আছেন, দায়িত্বহীন কথা বলা ছাড়া, নিজের কিছু ইমপ্রেশন, নগদ নারায়ণ পাওয়ার ইচ্ছায় কথা বলা ছাড়া আর কিছুই মনে হয় না। কারণ যে এই মহামারীটা যে কত বড় বিস্তৃতি এবং ভয়ঙ্কর, সেটার আমার মনে হয় যে তাৎপর্য না বুঝেই তারা তখন মাননীয় প্রধানমন্ত্রীকে যথেষ্ট ভাবে আশ্বস্ত করেছেন যে আমার এখানে লকডাউন করে কোনো রুগী নাই, ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি, সবাই দেখেছে। তো মূল যে জায়গাটা আসার দরকার সেটা এখন আসি, যে প্রাথমিক পর্যায়ে যে ডাক্তাররা প্রথমে তাদের সুরক্ষা, অর্থাৎ সেই পিপি তে আসতে হয়, তারা সুরক্ষা পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর যদি আপনার কনফারেন্সের কথা মনে থাকে, উনি বলেছেন যে আমি তো সব দিয়েছি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তো কেউ না কেউ স্টাফ যারা আছে, কর্মকর্তা, তারা এই তথ্যগুলা তুলে ধরেছেন। এই তথ্যগুলা যে হুবহু সত্য পরবর্তীতে তা তো পাওয়া যায়নি। কারণ ডাক্তাররা যখন অনীহা প্রকাশ করলো যে আমরা এরকম অনিশ্চিততার মধ্যে এরকম ভয়ঙ্কর একটা ভাইরাসের সাথে ডিল করব, আমাদের সুরক্ষা নিশ্চিত হওয়ার দরকার। প্রথমে মুখ খোলে না স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী তো মুখে ঘোমটা দিয়ে রেখেছেন, এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে আছে যথেষ্ট কিট আমাদের আছে, অসুবিধা নাই। তারপর ব্রিফিং এর সময় সাংবাদিকরা জিজ্ঞেস করছিল কতটুকু কি পরিমাণ কিট আছে আমাদের জানান, আছে, কোনো অসুবিধা নাই, দেওয়া যাবে। আচ্ছা, তারপরে টেস্টের কথা আসেন, যে এই যে কথাগুলো লুকোচুরির মতো কথা মনে হয়েছিল, সেটা হচ্ছে যে টেস্ট কোথায়, একমাত্র ওই একটা পয়েন্ট থেকেই টেস্ট করা হবে, অন্য জায়গায় কেন করা যাবে না? অন্য জায়গায় করা যাবে না এ কারণে সেখানে পরিবেশ ঠিক নেই ল্যাবরেটরির। তারপর এটা অত্যন্ত স্পর্শগত ভাইরাস, এটাকে যদি সেইভাবে এক্সপার্টাইজ দিয়ে ডিল করা না হয় তাহলে এটা ছড়িয়ে যেতে পারে। এ ধরনের অনেক ধরনের হাইকোর্ট দেখানো হয়েছিল, অথচ এখন 60টার মতো আপনার টেস্টিং পয়েন্ট আমরা ল্যাবরেটরি করে ফেলেছি। কিন্তু প্রাথমিক অবস্থায় এতগুলা দিন, এতগুলা সময় আমরা নষ্ট করলাম। তখনই যদি এই উদ্যোগটা নেওয়া হতো যে আমরা আরো বেশি বেশি টেস্ট করব, বাট এখন কি করণীয়, এখন কি করণীয় এখন? সেটা এখন করণীয়, আমি প্রাথমিক পর্যায়ে বলেছি, এখন করণীয় যে যে এলাকায় একটা ওই বিশেষজ্ঞ যে টিম, তারা এখনো কাজ করছে, তারা সুপারিশ দিলে তারপরে লকডাউনটা এক্সিকিউটিভ হবে, এক্সিকিউশনে যাবে। যে সেটা হচ্ছে যে তারা মনে হয় দিয়েছে যে লাখে 60 জনের মতো হলে একটা রেড জোন, কম হলে ইয়েলো জোন, আর 3 জন তার কাছাকাছি হলে গ্রিন জোন, এইভাবে আলাদা করা হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন যে এলাকাটা এখানে আমরা আলাদা করে ফেলবো, সেই এলাকার এটা শুধু তো যারা ম্যাপিং করবে
সেই আইটি সেক্টরের লোকজন তারা ম্যাপিং করে বলতে পারবে যে এই এলাকাটাকে আমরা রেড জোন ঘোষণা করলাম। এই রেড জোন ঘোষণার সাথে সেখানে অনেক শ্রেণীর লোক আছে, তাদের খাদ্য খাবার, তাদের সরবরাহ, কেউ অর্থ আছে কিন্তু বাজারটা কিভাবে পাবে সেগুলা নিশ্চিতের ব্যাপার আছে। সিটি কর্পোরেশনের মেয়র হয়তো বলছেন যে আমরা পৌঁছে দিব, এগুলা তো লিফট সার্ভিস। আমরা তো দেখেছি কয়েকটা জায়গায় রাজারবাগে, সরি রাজাবাজারে, সেখানে বাঁশ দিয়ে আটকিয়ে রাখা হয়েছে, বাঁশ উঁচু করে তল দিয়ে যাচ্ছে বাজার করতে, এমনও অবস্থা আছে। তারপর তাদের হেল্পলাইন দেওয়া হয়েছে, রাত 12টায় যদি বিড়ি চায়, তারপর তরি তরকারি কেনার কথা বলে। এগুলো হচ্ছে আমার মনে হয় যে যারা এই রাত 2টোর সময় কোকা কোলা খেতে চায়, হ্যাঁ হ্যাঁ রাত কোকা-কোলা 2টোর সময় খেতে চায়, স্বেচ্ছাসেবকদের আরো ফোন কিছু করে চেয়েছি কিনা কোক খেতে চায়। খেতে, আরো কিছু অ্যান্সিলারি সার্ভিস চেয়েছি কিনা সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না। জি। যে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমি এই যে সেবাটা যারা দিচ্ছে তাদের মন মানসিকতাটা এবং তাদের ধৈর্যকে আমি যথেষ্ট ভাবে অ্যাপ্রিসিয়েট করি। তো ওই প্রাথমিক পর্যায়ে সেই জায়গাটা বলি, এখন এইটাকে আলাদা করতে হবে, টেস্ট করতে হবে, আর যারা রুগী তাদের চিকিৎসাটা নিশ্চিত করতে হবে। এই চিকিৎসা নিশ্চিত জায়গাটা আমরা এখনো করতে পারি নাই। এই শুধুমাত্র কথা আর দায়িত্ব এড়িয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ এখনো রয়েছে। হাসপাতালে রুগী গেলে যেন তারা চিকিৎসা পায় এটা নিশ্চিত করতে হবে। বেসরকারি হাসপাতালগুলো তো মাঝে কিছুদিন বেশ তারা চুপচাপই ছিল। কিছু কিছু হাসপাতাল তারা মুখ খুলেছে যে হ্যাঁ যে আমরা মেজর জিল্লুর রহমান, সামনে যে একটা বড় ধর্মীয় উৎসব আছে, আপনার এই বিষয়ে কোনো পরামর্শ আছে? কারণ এগুলোকে কেন্দ্র করে নানান জনসমাগমের প্রশ্ন আছে। এটা আমার সাজেশনটা জিল্লুর ভাই অনেকটা কঠোর মনে হবে। সেটা হলো যে এখন আমাদের উৎসব করার মতো মন এবং আর্থিক অবস্থা জাতির নাই। মুষ্টিমেয় কয়েকজন লোকের হয়তো থাকতে পারে, আর আবেগী জাতি আমরা দেখেছি গত ঈদের ছুটির সময় একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে গাদাগাদি দলাদলি করে যে এই যে সংক্রমণটা কিভাবে ছড়িয়ে দিয়েছে। ঠিক এই সামনে যে ঈদটা আছে, গরুর হাট, গরু বেচা কিনা, আনা, জবা করা ইত্যাদি, এইটাকে যত সীমিত পরিসরে করা যায় ততই আমাদের জন্য মঙ্গল। এখন আপনাকে ওয়ে আউট করতে হবে, সেটা হচ্ছে যে আপনার জন্য এই উৎসব বড় নাকি আপনার জীবন বাঁচানো, জাতিকে বাঁচানো বড়। আরেকটা কথা একটু বলি যে করোনার যে জীবন এবং জীবিকার কথাটা আপনি বলেছিলেন, এই করোনা এখন সেটা আমি পরে শুনি আপনার কাছে, পরে আসি, আমি পরে শুনি আপনার কাছ থেকে। জীবন জীবিকা যেহেতু এই পর্যায়ে আপনি বলেননি, পরের পর্যায়ে বলেন। মিস্টার মাহমুদুর রহমানকেও আমি এই প্রশ্ন রেখেছিলাম এবং আমি মাইগ্রেন্ট ওয়ার্কারদের প্রসঙ্গ তুলেছিলাম, তৈরি পোশাক খাতের প্রসঙ্গ তুলেছিলাম, সব মিলিয়ে। মিস্টার মাহমুদুর রহমান। জি, এটা আমি একটা করোনার ব্যাপারে আর একটা লাইন কথা বলবো। সেটা হচ্ছে যে কথাটা আপনি বলছেন, আমাকে প্রশ্ন করছেন যে আপনি টু দি পয়েন্টে প্রিসাইজলি উত্তর চাচ্ছেন যে করণীয়টা কি। আসলে এই সিচুয়েশনে, এই প্যান্ডামিক সিচুয়েশনে আমি একটা লেম্যান হিসাবে যে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে যারা এক্সপার্ট আছেন, এই এক্সপার্টরা তাদের পরামর্শ অনুযায়ী সরকার তার কর্মসূচি নেবেন, কিভাবে মোকাবেলা করবেন, যেটা আপনার ভাষায় বলছেন অ্যাড্রেস করা, আর আমাদের সরকারের ভাষা বললে মোকাবেলা করা। আর আমি দেখছি বাইরে এটা করে রেসপন্স করে। তো এখন এটা করার জন্য আসলে আমি জানি না এখন পর্যন্ত, আমি পরিষ্কার নয় যে আমাদের সরকার একটা সর্বোচ্চ বডি আছে কিনা, এবং থাকলেও তারা কি পরামর্শ দিচ্ছে, তাদের পরামর্শ অনুযায়ী সরকার চলছে কিনা, বা তাদের প্রতিদিনের আপডেটটা কি, এগুলো আসলে সবকিছু মিলে আমাদের একটা বিভ্রান্তির মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আচ্ছা, যে জিনিসটা আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, বাইরে আমি দেখেছি বিশেষ করে আমেরিকাতে কি হচ্ছে। আমেরিকাতে ট্রাম্প প্রশাসন ডক্টর ফাউচির নেতৃত্বে একটা কমিটি আছে, এক্সপার্ট কমিটি, তাদের পরামর্শ অনুযায়ী সেখানে চলা হচ্ছে। আমাদের নিশ্চয়ই এখানে ডক্টর আব্দুল্লাহর নেতৃত্বে একটা কমিটি আমার মনে হয় যেন আছে, তারা তাদের পরামর্শ দিচ্ছে, সেই পরামর্শ জন্য। এটা কিন্তু আমাদের বিষয় না, এটা হলো যারা এক্সপার্টরা যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আমাদেরকে চলতে বাধ্য। আমি একটা কথা বলতে চাচ্ছি, যখন উহানে এটা প্রাদুর্ভাবটা ঘটতো এবং আমাদের দেশে এটা আসলো কোত্থেকে,
বাইরে থেকে আসে, আমাদের দেশে কিন্তু আসছে। আমাদের দেশে এটা আসছে ইয়ে থেকে, ইটালি থেকে। ইটালি থেকে যখন আসলো, আসার পরে আমরা এদেরকে ধরে রাখতে পারি। এরা সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, যার এটা আমরা এটা স্প্রেড হয়েছে। এরপরে এখন করণীয়, আপনি যখন শুরুতে আমাদের গোড়ায় আমাদের গলদ হয়েছে, গোড়া আমরা একটা কিছু করতে পারি না। এখন আমি যদি স্পষ্ট করে আপনার উত্তরে যদি বলতে চাই, এই মুহূর্তে আমাদের করণীয় কি, আমার আমার লেম্যান একটা ধারণা, এই মুহূর্তে যদি এক্সপার্টরা মনে করে যে এই সংক্রমণটা দিন দিন আরো বাড়বে, এটা ফেটালিটি রেট আরো বাড়বে এবং দেশের অবস্থা আরো করুণ হবে, উপরের দিকে আল্লাহর দিকে চাই থাকা ছাড়া আমাদের কোনো বুদ্ধি থাকবে না, যদি এটা এক্সপার্টরা মনে করে, তাহলে সরকার আবার সর্বাত্মক লকডাউনে চলে যেত। এখন এটা আপনি হয়তো অনেকে বলবেন সর্বাত্মক লকডাউনে গেলে অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক, আমাদের সরকার প্রচুর প্রণোদনা ঘোষণা করেছে। এই প্রণোদনা ঘোষণা করার পরে কেন লকডাউনের প্রয়োজন, এটা তো প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের জনগণকে আপনারা অনেকে আমি টক শো গুলো শুনে দেখেছি, জনগণকে আমরা দায়ী করছি। জনগণকে আপনি প্রথম লকডাউন দিয়েছেন, জনগণ কথা শুনেছে, কম বেশ শুনেছে। আর প্রথম এটা ঢাকা শহরের মধ্যে ছিল, ঢাকা শহরের মধ্যে ছিল, তারপরে ছিল নারায়ণগঞ্জে, তারপর চিটগাং। এই তিনটা, ঢাকা শহর যদি আপনি গেট ইন এবং গেট আউট বন্ধ করতে পারতেন তখন, তখন এটা ছড়াতো না। তারপরে নারায়ণগঞ্জ শহর, তারপরে চট্টগ্রাম, এই তিনটা বড় বড় সিটি যদি আপনি গেট ইন এবং গেট আউট এই দুটো বন্ধ করতে পারতেন, তখন এটা সারা বাংলাদেশে এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছড়িয়েছে কম বেশ, এটা হয়তো হইতো না। এখন আমরা এই প্রতিদিন টকশোগুলোতে এটাই বলা হচ্ছে যে আমরা যদি এটা করতে পারতাম তাহলে এটা হতো না, এগুলো বলে এখন আর কোনো লাভ নেই। আমার বক্তব্য হচ্ছে, যদি এক্সপার্টরা এই মুহূর্তে মনে করে যে না, এই 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 ছড়ানোটা এই মুহূর্তে বন্ধ করতে হবে, তাহলে কি করতে হবে, সারা বাংলাদেশকে লকডাউন করতে হবে 15-20 দিন জন্য। তাহলে লকডাউন করা যেতে পারে। সেই ক্ষেত্রে সরকার একটা কাজ করতে পারে, কাজ করতে পারে, সরকারের কাছে স্ট্যাটিস্টিক আছে, সরকারের কাছে স্টাডি আছে, আমার কত লোক দিন আনি দিন খায়, আমার কত লোক ভুভুক্ত লোক, সেই স্ট্যাটিস্টিক অনুযায়ী আপনি 20 দিনের খাদ্য তাদের ঘরে ফেলতে হবে। এটা কারফিউ অবস্থা, ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি, ইমার্জেন্সি মানে কেউ ঘর থেকে বের হতে পারবে না, কারফিউতে ঘর থেকে বের হওয়া যায় না। আপনি যদি এক্সপার্টরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যদি মনে করে যে 15 থেকে 20 দিন দেশকে লকডাউন করে দিয়ে কারফিউ দিয়ে, তাহলে কারফিউ দিলে তাহলে এই স্প্রেডটা, এই ইনফেকশনটা আর ছড়াবে না বা ছড়ানোর সম্ভাবনা কমে যাবে, তাহলে তাই করা উচিত। এবং সেটা করার পরে সেটা কি যে প্রস্তুতিটা থাকতে হবে, আমি মনে করি সেটা সেই প্রস্তুতি সরকার আছে, সেটা পারবে। কেন পারবে না, সরকার বিশাল বাজেট ঘোষণা করেছে, অনেক ভোগ বরাদ্দ দিচ্ছে। এই কোভিড-19 20 দিন, আরো 30 দিন যদি প্রয়োজন হয়, যদিও আমাদের অনেক টাকা খরচ হয়ে, সরকার প্রচুর টাকা দিয়েছে, থোক বরাদ্দ দিয়েছে। স্ট্যাটিস্টিক্স যদি আপনি আরেকটু সুযোগ দেন তাহলে নিয়ে আসা যাবে। প্রচুর টাকা অলরেডি খরচ হয়ে গেছে, মাঠে চলে গেছে, তারপরেও তো আমাদেরকে লকডাউন দিতে হচ্ছে, আগামী দিনে লকডাউন দেওয়া দরকার আছে, এই প্রশ্ন উঠছে। তারপরেও বলবো, যদি একটা সময় আছে, যদি লকডাউন দিতে হবে, তবু এই দেশের মানুষকে এই সর্বাত্মক এই মরণ ব্যাধিকে আমাদেরকে রক্ষা করতে হবে, এটা করা উচিত হবে যদি এক্সপার্টরা মনে করে। এটা হলো আমার এই কোভিড-19 বিষয়ে আমার ব্যক্তিগত লেম্যান পরামর্শ এবং ধারণা। এই যে কোভিড-19 আমাদের অর্থনীতির উপরে কি প্রভাব ফেলছে, বিশেষ করে আমাদের ফরেন রেমিটেন্স, আমাদের বৈদেশিক আয়, আমাদের বৈদেশিক আয় দুটা থেকে আসে, একটা হলো তৈরি পোশাক, আর আর রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে আমরা যে এটা আসছে, এটা অনেকে বলে ধস নামছে, ধস নেমে গেছে। আমি তো বলি ধস বহু আগেই নামছে। আপনি যদি বুঝতে না পারেন বা যদি জেগে জেগে ঘুমান তাহলে তো হবে না। আমাদের মধ্যপ্রাচ্য ইতিমধ্যে আপনি সৌদিরাইজেশনের ফলে দীর্ঘদিন থেকে সৌদিরা বলে আসছে যে আমরা বিদেশি শ্রমিকদেরকে কমায় আনবো, দীর্ঘদিন ঘোষণা, আমাদের কোনো প্রস্তুতি নেই। মিডল ইস্টের মধ্যে 6টা দেশ জিসিসি ভুক্ত, প্রত্যেকটা দেশের শ্রমিক তারা সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছে, তাদের নিজস্ব জনশক্তি তারা নিয়োগ করতে চাচ্ছে, তাদের এই জন্য বিদেশি শ্রমিক, বিশেষ করে বাংলাদেশি শ্রমিক বা এশিয়ান শ্রমিক
তারা সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছে। এখন এই করোনার ফলে অনেকে বলতেছেন প্রচুর লোক চলে আসবে। আমি পত্রিকাতে দেখলাম ইতিমধ্যে 5,000 লোক চলে আসছে, প্রত্যেক কাতার থেকে 300 লোক চলে আসছে এবং প্রত্যেক লাইনে ফ্রন্ট লাইনে আসছে, এরা চলে আসার জন্য অপেক্ষা করতেছে। দিলু ভাই, আপনি শুনলে অবাক হবেন, এই প্রক্রিয়া শুধু এখন নয়, সারা বছর আমাদের লোকগুলো সৌদি আরব থেকে, কুয়েত থেকে, কাতার থেকে বিভিন্ন অজুহাতে তাদেরকে ধরে, তাদের অনেকের আকামা নাই, তাদের রেসিডেন্ট পারমিট নাই, তাদের বৈধ কাগজপত্র নাই, এদেশের ম্যানপাওয়ার, যারা ম্যানপাওয়ার বিজনেস করে, যারা আদম পাচার করে, এদেরকে বিভিন্ন ভাবে ওখানে নিয়ে ডাম্পিং করে কয়দিন পরে, এই যে 3 মাস হলো মাত্র, এই যে 300 লোক কাতার থেকে চলে আসছে, তাদের একজনের নাম আমি দেখছি পত্রিকাতে, শহীদুল, তাকে জিজ্ঞেস করা হলো যে কি কেন চলে আসতো, সে আমাকে 3 মাস আগে নিয়ে সেখানে আমাকে কোনো আকামা দেয়নি, আকামা না দেওয়ার ফলে, আকামা রেসিডেন্ট পারমিট, পুলিশ আমাকে ধরে পাঠাই দিত। এই অবস্থা চলছে, সারা বছর চলছে। সারা বছর আমরা বলি যে এদের অর্থের কারণে আমাদের অর্থনীতি টিকে আছে, কিন্তু এদের প্রতি আমাদের সত্যিকার অর্থে কোনো দরদ, মায়া এবং আছে বলে এটা আমার মনে হয় না। এখন আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে প্রভাবটা কি পড়বে, না না, আমি বলতে চাচ্ছি না, আমি শুনতে চাচ্ছি। আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি যা কিছু বলছি সেটা আসলে শোনার জন্য বলছি। আমার কথা একটাও ঠিক নাও হতে পারে, আবার সবটাই ঠিক হতে পারে। সেটা না, আমি জাস্ট যেটা যে এই উপভোগ করার চেষ্টা করছি। প্রভাব, রাইট, এই প্রভাব পড়ে আছে বহু আগ থেকেই। আমাদের দেশে শ্রমিক কিভাবে যায়, আমাদের দেশে যে প্রক্রিয়ায় শ্রমিক দেশে যায়, এই প্রক্রিয়াটা খুবই গলদ এবং সেকেলের। মানুষ ওখানে গিয়ে কন্ট্রাক্ট ফর্ম সাইন করে, সেই কন্ট্রাক্ট অনুযায়ী তার বেতন সে পায় না। আমাদের যে এমবাসি গুলো সেখানে আছে, এমবাসি গুলো সেখানে যে ডিপ্লোমেসি, সে বিশেষ করে মিডল ইস্টের জি ডিপ্লোমেসি আর ডিপ্লোমেসি আপনি তো এক নয়। আপনি মিডল ইস্টে যারা ডিপ্লোমেটরা যাবেন, লেবার অ্যাটাচি গুলো আছে, তারা আমি বলবো, আমার সমালোচনা করার জন্য বলছি না, ওনাদেরকে আরো বেশি লেবার ফ্রেন্ডলি হতে হবে। জি ওখানে লেবার মিস্টার রহমান, আমি আপনার কাছে পরে আসছি আপনার কাছে। আমি মেজর জিল্লুর রহমান, জীবন এবং জীবিকার কথা আপনি বলতে চাইছিলেন, আমি থামিয়ে জি দিয়েছিলাম। আমরা একটু শেষের দিকেও চলে এসেছি, সেটাও মাথায় রাখতে হবে। জি, জীবন ও জীবিকা এই কারণে কথাটা এখানে আনছি, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উনি চেয়েছেন যে আমাদের রিসোর্স সীমিত, আমরা এই সীমিত রিসোর্সের ভিতরে কতদিন মানুষকে ঘরে আটকায় রেখে খাওয়াতে পারবো। সুতরাং উনি এই দুইটার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করেছেন, যে একদিকে করোনাকে কিভাবে অ্যারেস্ট করা যায়, আর অন্যদিকে মানুষকে কিছু কাজ করার সুযোগ দিয়ে তার সংসার চালিয়ে রাখা যায়, আর পাশাপাশি সরকার কিছু সাপ্লিমেন্টারি সার্ভিস দিয়ে যাবে। এইটা ছিল মূল লক্ষ্য। তো এখন বড় সত্য হলো যে করোনা শাড়িটা ছোট শাড়ি, পড়তে গেলে এদিক টানলে ওদিকে ছোট হয়ে যায়, ওদিক টানলে এদিক ছোট হয়ে যায়। আমাদের এই সীমিত সম্পদের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আর একটা এখন যে সমস্যা, এই সমস্যা মোকাবেলার জন্য আমি মনে করি যে এই দুইটা সেক্টর, একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর, আর একটা হচ্ছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, যারা এদেশের ইতিহাস আমরা সকলেই জানি। এই ব্যাংকে পরিচালক তারা 7 লাখ 10 লাখ টাকা দিয়ে এক একজন বিশাল পরিচালক এখন হাজার হাজার কোটি টাকার মালিক। ঠিক গার্মেন্ট সেক্টর ঠিক ওই একইভাবে শুরু করেছে, এবং আজকে তাদের দেশে বিদেশে বাড়ি গাড়ি সম্পদ পাহাড় আছে। হয়তো অনেকে বলেন, আমাকে একজন আমার খুব ভালো বন্ধু বড় গার্মেন্টস এর মালিক, আমি এটা নিয়ে অন্য একটা ফোরামে কথা বলাতে তিনি বলেছেন, গার্মেন্টস এর মালিক হন তাহলে বুঝতে পারবেন রাতে ঘুম হয় না। গার্মেন্টস এর মালিক রাতে ঘুম হয় নাকি রাত জেগে ওনারা ভালো ভালো প্রোগ্রাম দেখে, ওই বার্সেলোনার খেলা দেখে, সেটা তো আমরা বুঝি। কারণ 10টা মেশিন দিয়ে, 20টা মেশিন দিয়ে, 50টা মেশিন দিয়ে যারা এই গার্মেন্ট সেক্টর শুরু করেছিল, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। তারা এই মালিক হয়েছে তো এই দেশের এই শ্রমিকের ঘাম তারা কাজে লাগিয়েছে। আমরা বলি না যে ওনাদের কোনো অবদান নাই, ওনাদের অবদান আছে, কিন্তু পাশাপাশি এই গার্মেন্ট শ্রমিকদের অবদানকে উপেক্ষা করলে চলবে না। তাহলে আপনি এত ভালো আছেন, অথচ এই দুর্দিনে তাদের আপনি চাকরি থেকে ছাঁটাই দিচ্ছেন, তাদের বেতন ঠিক মতো দিচ্ছেন না, এইটা তো অত্যন্ত অমানবিক।
সুতরাং আজকে তাদের এই দুর্যোগের সময় অর্থ কিছু ছাড় দিতে হবে, তার কর্মচারীদের গার্মেন্টস শ্রমিকদের দিতে হবে, শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে আছে কখন 5,000-7,000 কোটি টাকা পাবো, সেটা থেকে আমরা ছাড় করে তারপর তাদের দিব। এটা আপনি দেখুন যে কত অমানবিক। আর ঠিক একইভাবে এই যে ব্যাংক সেক্টর থেকে যে টাকা পয়সা বিভিন্ন জন হরিলুট করে নিয়ে গেছে, সরকারের এখনই একটা পদক্ষেপ নেওয়া উচিত এই টাকাগুলা ফেরত আনা, কোথায় কি অবস্থা আছে এটা ট্রেস করে সেই টাকা এনে এখন সরকার এগুলা জনগণের টাকা, জনগণকে এই মুহূর্তে দিতে হবে। এই লকডাউন যে শব্দটা আপনি ব্যবহার করেছেন, এই লকডাউন যদি করতে হয় কঠোরভাবে করতে হবে। সে কঠোরটা কেমন আমি একটু বলি, সেটা হচ্ছে আমি উদাহরণ দিই যে ওএমপি একটা কোর্স আমি করেছিলাম, অফিসার্স মিলিটারি পুলিশ কোর্স। যুদ্ধ যখন একটা দেশে লাগে তখন যুদ্ধের দামামার মধ্যে মানুষ এদিক সেদিক পাগলের মতো ছুটাছুটি করতে থাকে, যার যা আছে ঘটু লোটা পেটা কাঁধের উপরে উঠায়, এক হাতে সন্তান এক কাকে সন্তান, ওই লোটা পিটা মাথায়, এইভাবে দলে দলে সব রাস্তায় নেমে যায়, ঘরে থাকে না। তো যুদ্ধের জন্য যখন সেনাবাহিনী যুদ্ধের জন্য যুদ্ধের ময়দানে রণাঙ্গনে ফ্রন্টিয়ারে যাবে, তখন এই রাস্তা বন্ধ করে ফেলে কিন্তু এই রিফিউজিরা। এই রিফিউজি কন্ট্রোল করার জন্য একটা তরিকা আছে, সেই তরিকা যে সিভিল প্রশাসনের সহায়তায় যদি তা না মানে, এই এখানে এমন আছে যে দেশকে জাতিকে রক্ষা করার জন্য তখন এই রাস্তা পরিষ্কার করার জন্য গুলি করতে হবে। ঠিক তেমন ধরনের এখানে স্ট্রিক্ট পদক্ষেপ সরকারকে নিতে হবে। যদি লকডাউন বলা হয় ঠিক ঠিক কঠোরভাবে যাতে পরিচালন করা যায়, ঘরে থাকবে, ঘরে থাকার জন্য যাদের খাদ্যের অসুবিধা সেই খাদ্যটা যেন সরবরাহ করা যায়, সেই ব্যবস্থাগুলো আগে সমন্বয় করে কে কি করবে সেটা দায়িত্ব বন্টন করে তাহলে আমাদের এগোতে হবে। অর্থাৎ আমি শেষ মুহূর্তে একটা কথা জিল্লুর ভাই বলতেই, সেটা হচ্ছে আমাদের সবাইকে এই লকডাউনে আওতায় আনতে হবে, টেস্ট করতে হবে, টেস্ট করতে হবে, টেস্ট করতে হবে। এতদিন টেস্ট হয়নি। আমার সাথে যে আলোচক আছে উনি বলেছেন যে আগে ছিল না, এখন বেড়েছে। আগে ছিল, আগে এত টেস্ট ছিল না, টেস্ট বেড়েছে বিদায় এখন আস্তে আস্তে বেশি আমরা দেখতে পাচ্ছি, এটা সারফেস হয়েছে। আর আরেকটা কথা আমি বলি যে আমাদের যে দৈনিক যে ব্রিফিং হচ্ছে, এই ব্রিফিং কয়জন শনাক্ত হয়েছে, কয়জন আক্রান্ত হয়েছে, কয়জন হাসপাতালে গেল, এইগুলা বড় কোনো কিছু না, এতে কেউ আশ্বাস হতে পারছে না। এটা একেবারে বিরক্তিকর একটা বিষয়। বরং এখানে একটা রূপরেখা দেওয়া উচিত যে এই পরিস্থিতিতে আমরা এই এই কর্মকাণ্ড করছি এবং এই এই কর্মকাণ্ডের ফলে এই এই রেজাল্ট আমরা পাবো, এইভাবে একটা ব্রিফিং দিলে আমার মনে হয় যে ভালো। ধন্যবাদ মিস্টার মাহমুদুর রহমান। আমরা একটু শেষেও চলে এসেছি, তো র‍্যাপ আপ করতে হবে ছোট্ট করে। না, ছোট করে কি বিষয় নিয়ে বলবো বলেন। মানে আপনি তো অসমাপ্ত ছিল কথা, সমাপ্ত করেন। আচ্ছা, না না সমাপ্ত, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি তো মানে সবকিছুই তো অনেক বিষয় তো অনেক বেশি অবতারণা। জীবন জীবিকার কথা আপনি বলছিলেন। জীবন জীবিকা, আপনি যদি জীবন চান তাহলে জীবিকাকে স্যাক্রিফাইস করতে হবে। আর এই দেশের মানুষ, সাধারণ মানুষকে আপনি যেভাবে বলছেন তারা সেটাই করছে। অনেকে দোষারোপ করছে সাধারণ মানুষকে, আমি কোনোভাবে সাধারণ মানুষকে দোষারোপ করতে চাই না, কারণ তাদেরকে আপনি যেটা বলছেন তারা সেটা শুনেছে। এবার আসেন, করোনাকে মোকাবেলা করতে গিয়ে আপনি সারা বাংলাদেশে কিন্তু কৃষকদের মধ্যে, চাষিদের মধ্যে, গ্রামের মানুষের মধ্যে এটা কোনো ভাবান্তর নাই। আমরা শহর এলাকাতে লকডাউনটা একটা বিষয় হয়ে দাঁড়াইছে। গ্রামের মধ্যে কিন্তু আপনি গ্রাম চিত্র, আপনি এখানে আমরা বসে আছি, আপনি একটু কল্পনা করেন গ্রামের থেকে একটু খোঁজ নিয়ে দেখেন তো গ্রামের মানুষ কি। গ্রামের মানুষ, সে কৃষক ঠিকই কৃষি ফলাচ্ছে, তার জমিতে যাচ্ছে, তারপরে যারা বিদেশে যাচ্ছে তার সে আয়োজন করতেছে। তার মানে সে জানে সে বিপদে পড়লে তাকে সাহায্য করার মতো কেউ নাই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, যদি লকডাউন করতেই হয়, যদি সারা বাংলাদেশকে বন্ধ করতে হয় আরেকবার, তারপরে দেশের মানুষ স্যাক্রিফাইস করবে, মানুষ প্রস্তুত আছে। না না, যদি করতে হয় মানে কি মিস্টার মাহমুদুর রহমান, আপনি কি মনে করেন লকডাউন করা উচিত না করা উচিত না? করা উচিত। এই যে জোন করে করে সেভাবে করা উচিত নাকি, যেমন ঢাকা শহরে অনেকগুলো জোন করা হয়েছে, আবার কেউ কেউ মনে করেন যে এতে কেউ কেউ ইতিমধ্যে বলেছেন যে এই জোনিং এ আসলে খুব একটা সুবিধা হবে না,
করলে পুরো না, শহরকেই করতে এটা হবে। এই জোনিংয়ে মানে জোনিংয়ে সুবিধা হবে না আমি ওটা মনে করতেছি। আমি মনে করি এক্সপার্টরা এই মুহূর্তে কি বলে, আমি বললে তো হবে না। স্বাস্থ্য এক্সপার্টরা কি বলে, ওনারা যদি মনে করেন যে সর্বাত্মক কারফিউ দিয়ে যদি এইটার স্প্রেডকে রোখানো যাবে, তাহলে সেটাই করা উচিত। সেই ক্ষেত্রে 15 থেকে তবে 20 মাহমুদ 20 ভাই, দিন গ্রামের যে চিত্রটা আপনি স্বাস্থ্য বললেন, যে আমি বলি বাস্তবতার বুঝি সাথে এখানে গ্যাপ আছে। জি জি। গ্রামে যে না না, চিত্রটা সেখানে বললেন কৃষক অসুবিধাটা হবে। বলাচ্ছে, বাস্তবে কিন্তু আপনি যেটা বলেছেন এটা বাস্তবে তার চাইতে একটু ডিফারেন্স আছে। আমি এটার সাথে জড়িত বিধায় বলছি। দেখেন, কিছুদিন আগেও কৃষকের ফসল সেনাবাহিনী নিজে কিনে এনে বাজার দিয়ে সেখানে বিক্রি করে দিতে হয়েছে। আচ্ছা, মাছ তারা উৎপাদন করেছে, মাছ বিক্রি ঠিক মতো করতে পারছে না, ডিম উৎপাদন করছে, অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে, ছোটখাটো স্মল যেগুলা, মানুষের পার্সেস পাওয়ার কমে গেছে। সেটা বলছি যে গ্রামে কৃষক ফলাবে, কৃষকের যে জি আগে যে গ্রামে যে ধনী শ্রেণীর কৃষক ছিল তাও আস্তে আস্তে মার্জিনাল লেভেলে চলে গেছে। জি মিস্টার মাহমুদুর আর রহমান, মিস্টার মাহমুদুর রহমান, আপনি আপনি দিলরু ভাই, শেষ করুন please। দিলরু ভাই, আপনি যে কথাটা বলছেন আইডিয়াল কথা, সেটা ঠিক আছে, কিন্তু জরুরি অবস্থায় এই দেশের মানুষ যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আপনি এই দেশের মানুষকে কোনোভাবেই দোষ দেওয়া যাবে না, কোনো কিছুতেই না। সে তারা যা না, আমি বলে দোষ দিব না, এখানে প্রশংসা করলে তো ভুল হবে মাহমুদ ভাই। দেশের মানুষ কোন কথাটা শুনলো? এই ঈদের সময় প্যান্ডামিক রোখাইতে সরকার হয়। নিষেধ করলো, গাড়ি বন্ধ রাখলো, সব পিপিলিকার মতো ঝাঁকে ঝাঁকে। আপনি দেখেছেন যে ফেরির উপরে কি অবস্থা। না, আপনি ফেরি যারা চালু সচেতন রাখলে কেন? নাগরিক তারাই তো শিহরে হয়ে মেজর উঠছে। জিল্লুর রহমান, ফেরি কেন চালু রাখা হলো? আপনি যদি মানুষকে ঘরেই দিলরু রাখতে ভাই, চান তাহলে আপনি মানুষকে চলাচলের সুযোগ মানুষকে সুবিধা কেন আপনি দিলেন? না, গাড়ি তো বন্ধ ছিল জিল্লুর মানুষ ভাই, গাড়ি তা বন্ধ নয়, ছিল, ফেরি আমরা ইমার্জেন্সি। জি শেষ। ফেরি ইমার্জেন্সি যদি দু একটা গাড়ির জন্য রাখে সেটা ভিন্ন ইস্যু। সেখানে ফেরির কর্মকর্তাদের সাথেও আমরা ইন্টারভিউ দেখেছি। বিষয়টা মানুষের চাপ এমন, এটা আমি বলছি যে মানুষকে সচেতন। অস্ট্রেলিয়ান যে শিক্ষা ব্যবস্থাটা, এটা প্লিজ আমি বলি, সেখানে এই যে প্রিভেন্টিভ স্বাস্থ্য জি আমার হাতে ব্যবস্থা, সময় নেই। তারপরে জি তাদের এটা আপনি যে বলেছেন স্যানিটেশন মিস্টার মাহমুদুর এবং রহমান। তাদের সিভিক সেন্স, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে আনা উচিত আমি মনে জি করি এখন ধন্যবাদ থেকে। মিস্টার মাহমুদুর রহমান, প্লিজ শেষ জি, করুন। জি। না না, আমি ওটাই আমি আবার এই যে ঘুরে ফিরে আমরা করোনা, এই করোনাকে নিয়েই আমাদের আসলে এখন এখন আমরা আমরা করোনাকে কেন্দ্র করে আমাদের সবকিছু এখন সে যাই হোক, সর্বশেষ মূল কথা একটাই, আমি আবার রিটারেট করতেছি আমার বক্তব্য। সেটা হচ্ছে যে যদি আমরা গ্রেটার ইন্টারেস্ট ফর দ্য সেক অফ গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি এবং আমাদের ভবিষ্যতের স্বাস্থ্যের দিকে তাকিয়ে, আমাদের ভবিষ্যতের জেনারেশন দিকে তাকিয়ে, আমাদের দেশের স্বার্থে যদি প্রয়োজন হয় তাহলে সর্বাত্মক কারফিউতে আমরা যেতে হবে। এবং সেটা 20 দিন সরকার একটা সার্ভে করে 20 দিনের জন্য এই দেশের মানুষকে, আমি একটা জরিপে দেখেছি 3 কোটি লোক 3 কোটি লোক দিন আনি দিন খায়। সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে, সম্ভব 15 থেকে 20 দিনে এই 3 কোটি লোককে 15 থেকে 20 দিন খাওয়ানো, এটা সরকারের পক্ষে সম্ভব। এই সক্ষমতা সরকারের আছে। জি শেষ করতে হবে। আমি আমি একটা কথা বলি, আমি দেখেছি এদেশের মানুষ অনেক স্যাক্রিফাইস করে, মুক্তিযুদ্ধের সময় স্যাক্রিফাইস করেছে, যে কোনো দুর্দিনে এদেশের কৃষকরা স্যাক্রিফাইস করে, সাধারণ মানুষ স্যাক্রিফাইস করে, কৃষিজীবী প্রান্তিক লোকরা বেশি স্যাক্রিফাইস করে। স্যাক্রিফাইস আমরা করি না। আমরা হোয়াইট কলার লোক, আমরা যারা সকল ভদ্রলোক, আমরা যারা শিক্ষিত লোক, আমরা স্যাক্রিফাইস করতে চাই না। আমরা যখন তখন ঘর থেকে বের হই। আমাদের মানুষকে যদি বলা হয় যে এটা ভালো না, ধন্যবাদ মিস্টার মাহমুদুর রহমান। মানুষকে দৌড় দেওয়া যাবে না। মানুষ সবকিছুই করতে রাজি আছে। তারা মনে করে ধন্যবাদ। দেশের স্বার্থে যদি আমরা ত্যাগ করতে হয় তাহলে সে কাজ তারা করবে। মেজর জিল্লুর রহমান, জাস্ট 10 সেকেন্ডে কিছু বলবার আছে, 1-2 লাইনে। জি, এটাই আমি বলি, মানুষ ত্যাগ করেছে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে কৃষক শ্রেণী মানুষ এবং নিম্ন শ্রেণী মানুষের সবচেয়ে বড় অবদান, এতে কোনো সন্দেহ নাই। আমরাই কৃষক পরিবার থেকে এসেছি। বাট আমাদের যে শিক্ষা, সেটা হচ্ছে যে আমরা কেন জানি আবেগী জাতি, যে এই যে করোনার যে ভয়াবহতা এবং তার পরিণতি কি সেটা আমরা না ভেবে যে চলাফেরা, যে আচরণগুলা সোশ্যাল লাইফে করছি, সেটা আমাদের জন্য থ্রেটিং। অর্থাৎ এখানে একটা জিনিস যদি আপনি বিশ্লেষণ করেন যে ধন্যবাদ একটা মিস্টার। লোকের হটকারিতা আবেগের জন্য এই যে একটা ব্যাপক বিস্তার ব্যাধিটা, এটা দায়িত্ব কে নেবে? ধন্যবাদ। সরকারের সিদ্ধান্ত। ধন্যবাদ। আমরা শুধুমাত্র সরকারে দায়ী করব তা নয়, সরকারের সিদ্ধান্তহীনতা থাকতে পারে,
কিন্তু পাশাপাশি তো যার যার আমাদের ব্যক্তি যে স্যানিটেশন, ব্যক্তি যে আমাদের ধন্যবাদ, কিছু শেষ করতে হবে আমাকে। পর্যায়ে ব্যবস্থা গ্রহণ ধন্যবাদ করা, মেজর সেটা তো জিল্লুর আমাদের রহমান। করতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জি, আমাদের ধন্যবাদ। জনগণ ত্যাগ করতে রাজি আছে, ধন্যবাদ। ভবিষ্যতেও করবে, এখনো করতে রাজি আছে, কিন্তু তাদের তো পেটে আহার দেওয়ার ব্যবস্থা এবং সেই টোটাল ধন্যবাদ একটা মেজর জিল্লুর প্ল্যানিং রহমান এর এবং ভিতরে মিস্টার মাহমুদুর সবকিছু রহমান আনতে হবে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই আলোচনায়। দর্শক, কথা হচ্ছিল বা কোভিড-19 বা করোনা পরিস্থিতি নিয়ে এবং তার সঙ্গে জীবন জীবিকার সমন্বয়ের প্রশ্ন নিয়ে, এবং দুজন অতিথি যেভাবে বলছিলেন যে নাগরিকদের উপরে দায় চাপালে হবে না, এটি যেমন সত্য কথা, নাগরিকদের সচেতন হতে হবে সেটিও সত্য কথা, কিন্তু যারা অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের উপরে দায়টা বেশি বর্তাবে, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে নানাভাবে যুক্ত আছেন, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকে আসলে মূল ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সংকটটা কাটেনি, সংকটটা গভীর থেকে গভীরতর হচ্ছে, সেটি নানা মহল থেকে বলা হচ্ছে, দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে, যারা এইসব বিষয়ে বিশেষজ্ঞ। সংকট মোকাবেলার জন্য এখন লকডাউন, যেসব জায়গায় সংকটটা আছে গভীরভাবে, সেই সব জায়গায় লকডাউনের কোনো বিকল্প নেই, এবং ঢাকা শহরের ক্ষেত্রে বা চট্টগ্রাম শহরের ক্ষেত্রে জোন হিসাবে জোনিং করে যেটি লকডাউনের কথা বলা হচ্ছে, সেটি আসলে খুব একটা কার্যকর হবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কাজে এই বিষয়ে দ্বিধা এবং দোদুল্যমনতার মধ্যে থাকলে আসলে সময় অনেক ক্ষেপণ হবে, সমস্যার কোনো সমাধান হবে না। স্থির সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সেই সিদ্ধান্ত কঠোরভাবে পালন করা উচিত। সেটা যদি 15 দিন, 1 মাসের জন্য হয়, তাতে হয়তো সংকটটা কমে আসবে। সামনে ধর্মীয় উৎসব আছে, ঈদুল আজহা, এই উৎসবকে কিভাবে পালন করা হবে, কতটা সীমিত পরিসরে, কেননা এই উৎসবকে কেন্দ্র করে যদি সংক্রমণ হয়, সেটি আর আসলে তাতে ধর্ম রক্ষা হবে না, মানুষের জীবন রক্ষা হবে না। কাজেই সেটিও মাথার মধ্যে রাখতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।